দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সম্প্রতি শিল্পে গ্যাসের দাম বাড়ানোর যে তোড়জোড় বা আলোচনা শুরু হয়েছে, সেটা নিয়ে ব্যবসায়ী মহল থেকে তীব্রভাবে বিরোধিতা করা হচ্ছে। বিআরসির গণশুনানিতে আমরা দেখেছি সেই বিরোধিতা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। সুতরাং এই বাস্তবতায় আসলে বিআরসি কী সিদ্ধান্ত দেয় সেটা দেখার বিষয়। দ্বিতীয়ত, এই উদ্যোগ যদি নেওয়া হয় সেটা শিল্প খাতে কী ধরনের প্রভাব পড়তে পারে। একই সাথে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি খেলাপি ঋণের নতুন হার প্রকাশ করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 20% উপরে উঠে গেছে। সেটা ব্যবসা বাণিজ্যের জন্য কতটা অশনি সংকেত। মীর নাসির হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি গ্যাসের প্রসঙ্গে আসি। আপনি একটা শিল্প অপারেট করেন, সিরামিক শিল্পকে, যেখানে গ্যাসের খুব বেশি ব্যবহার হয়, প্রয়োজন হয়। এটা যদি আপনি এক্সটেনশন করতে চান বা আরেকটা যদি নতুন করে শিল্প দিতে চান, গ্যাস আপনাকে বাড়তি দামে কিনতে হবে। আপনার মতামত বা পর্যবেক্ষণটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমি খুব বুঝতে পারছি না কোন বেসিসে এই পলিসিটা করা হচ্ছে। কারণ যে কোনো কিছু করা হোক না কেউ, তার একটা দর্শন থাকে, তার একটা কারণ থাকে। তো যেখানে এক্সিস্টিং ইন্ডাস্ট্রি, সেখানে আপনার 30 টাকা হারে বিদ্যুৎ গ্যাস পাবে। এটা যদি এক্সপ্যানশনে যায় আরও 50% অ্যাড হবে। আর নতুন করলে 75 টাকা, উইচ ইজ 100%-এর উপরে। আনইভেন কম্পিটিশন হয়ে যাবে, কেন কস্ট অফ প্রোডাকশন ভ্যারি করবে। একই ইন্ডাস্ট্রি একই প্রোডাক্ট করবে, সে আপনার সিরামিক করুক, সেটা ইয়ার্ন করুক, ফ্যাব্রিক করুক, যেই করুক। এখানে আমার কাছে কেন যেন মনে হয় সরকার যে গ্যাস দিতে পারছে না বিভিন্ন কারণে, সেটা হচ্ছিল যে আন্তর্জাতিক বাজার থেকে আনা, সরকারের হয়তো তহবিল সংকটও থাকতে পারে, সব মিলে এটা ডিসকারেজিং আমার কাছে মনে হচ্ছে যে অলমোস্ট ঠিক আছে, আপনারা যা করেছেন সেটা চালিয়ে নেন। আর যদি আপনি এক্সপ্যান্ড করতে চান, এটা মাথায় রাখবেন যে এর থেকে বেশি খরচ আপনাকে হবে। এইটার সাথে আসলে একমত হওয়াটা কঠিন, কারণ সরকার কেন ডিসকারেজ করবে? কারণ আমাদের শিল্পায়ন ছাড়া তো উপায় নাই। সরকার ইচ্ছাকৃতভাবে এটাকে ডিসকারেজ করার মতো অবস্থায় আছে কিনা, এইটা তো আমাদের প্রশ্ন। যে তাহলে কি সরকার, আমরা তো মনে করি যে সরকার প্রাইভেট সেক্টর বান্ধব হওয়ার কথা, কারণ এই পরিবর্তিত পরিস্থিতিতে। কিন্তু সেখানে পলিসি কিন্তু সেভাবে বলছে না, পলিসি কিন্তু কন্ট্রাডিক্ট করছে। এই ক্ষেত্রে আপনি ক্লিয়ারলি একটা মেসেজ চলে আসে যে নতুন ইন্ডাস্ট্রি করলে কিন্তু আপনার 100 ভাগের উপরে 100 ভাগ আপনার গ্যাসের দাম দিতে হবে। সেটা কস্ট অফ প্রোডাকশন কত বেড়ে যাবে। না, আপনি নিজেও বিআরসি শুনানিতে ছিলেন, আপনার কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তারা যেই যুক্তিতে দামগুলো বাড়ানোর প্রস্তাব করেছে, যারা কোম্পানিগুলো, এবং এর মধ্যে দাম বৃদ্ধির যে কম্পোনেন্টগুলো যুক্ত করা হয়েছে, এগুলোকে বাদ দিয়ে আসলে দাম না বাড়িয়েও কি একই দামে গ্যাস সরবরাহ করা যায় কিনা, আপনার কী মত? আমি যদি চিন্তা করি, আমরা গত সরকারের সময় যে নেগোসিয়েশনটা করেছিলাম, সরকার আমাদের তখন বলেছিল, তখনকার সরকার, যে তারা সাবসিডিটা দিতে পারবে না। তো আমরা বললাম ফাইন, আপনার সাবসিডি আমাদের দরকার নেই, আপনি ন্যায্য মূল্যে, আপনি যেভাবে কিনছেন তার যে ব্লেন্ডটা হচ্ছে দেশীয় গ্যাস এবং এলএনজি, ইম্পোর্টেড এলএনজি, সেই প্রাইস আমরা দিতে রাজি আছি। এবং আমরা একটা অঙ্ক করে তখন সরকারকে দিয়েছিলাম যে 25 টাকা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর প্রতি ঘনমিটার। সরকার সেটা 25 টাকা না রেখে আরবিট্রারিলি সেটা 30 টাকা করেছে। কিন্তু আমাদের যে চাহিদা তখন ছিল যে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ, সেটা আমরা পাইনি। এখন সরকার হতে পারে যে কারেন্সি এক্সচেঞ্জ রেটের একটা ব্যাপার, হ্যাঁ, আমি অ্যাডমিট করে নিলাম, আমরা দরকার হলে বসতে রাজি আছি। কারেন্সি ফ্ল্যাকচুয়েশনে কতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করে সেটা দেখতে পারি। আমি সেই প্রস্তাব দিয়েছি যে স্টেক হোল্ডারদের সাথে বসে ঠিক করার জন্য। এখন কস্টিং যেটা করেছে, দেখলাম যে অনেকগুলি খাত করেছে, গ্যাসের দাম, তার পরিবহন, তারপরে পেট্রোবাংলার খরচ, তারপরে আপনার গবেষণার খরচ, বিভিন্ন রকমের গবেষণার খরচ। আমার কথা হচ্ছিল যে এই লোডিংটা কী জন্যে, কেন আমি গ্যাস কিনবো, আমি গবেষণার টাকা কেন দিতে চাই বিভিন্ন খাতের? এটা সরকার তার অন্য তহবিল থেকে দিতে পারে, যে এটা রিসার্চ বা ডেভেলপমেন্টের জন্য, কিন্তু প্রোডাক্টের উপরে কেন? তারপর হচ্ছিল যে এই যে 15% যে আপনার মূসক, আমাদেরকে আগে দেখতে হবে যে ইকোনমিক কস্ট বেনিফিট কী।
আমি কত দিলাম, আমি হয়তো এখানে কম পাচ্ছি, কিন্তু ওভারঅল ইকোনমিতে তার ইম্প্যাক্টটা কী সেটা দেখতে হবে। কারণ হচ্ছে কি, শিল্পায়ন যদি না হয় তাহলে কী হবে, সম্পদ সৃষ্টি হচ্ছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এমনি তো কর্মসংস্থান সংকুচিত হয়েছে। আপনার গ্যাস না পাওয়ার ফলে মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি 30-40% আপনার প্রোডাকশন করতে পারছে না। তো সেখানে কি হচ্ছে, সেখানে তারা কস্ট বেয়ার করছে। আবার যেগুলো ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি চাহিদা পূরণে যে ইম্পোর্ট হচ্ছে, ইভেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজের মতো, যেমন ইয়ার্নে তো আমাদের এখন যথেষ্ট ক্যাপাসিটি ডেভেলপ করেছে। আমরা যখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সক্ষমতা করতে পারি তখন আমাদের দ্বিমাত্রিক সুবিধা। একটা হচ্ছিল যে আমরা ডিপেন্ডেন্স কমে যায় এবং ফরেন কারেন্সি আর্নিং বেড়ে যায়। আর যখন আমি ইম্পোর্ট করবো আমার তো ফরেন কারেন্সি বেরিয়ে যাবে তো। এবং সুতার ক্ষেত্রে কিন্তু গত এক বছরে দেখা গেছে $2.8 বিলিয়ন সুতা আমদানি করেছে। তাহলে কী হচ্ছে, মোস্টলি প্রতিবেশী দেশ থেকে এসছে, তারা তাদের অ্যাজ ইফ তারা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করে দিচ্ছে। সরকার এই যে এত বড় একটা উল্লম্ফন করতে চায় গ্যাসের দামের ক্ষেত্রে, নিশ্চয়ই আপনারা যারা উদ্যোক্তা বা বিনিয়োগ করতে চান তারা তো কোনো না কোনো একটা বিকল্প পথ খুঁজে নেওয়ার একটা চেষ্টা করবেন বা করছেন। সরকার কি এরকম কোনো বিকল্প সামনে রেখেছে কিনা? আমরা খুব বিকল্প এখন দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছিল যে ইকোনমি যেটা মেলডাউন করেছিল বিগত কয়েক বছর, এবং জুলাই বিপ্লবের সময় তো কিছুদিন বন্ধ ছিল, এর একটা ইম্প্যাক্ট রয়েছে। অনেকে দুর্বৃত্তায়ন করে পালিয়ে গেছে, তাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেখানে কর্মসংস্থান সংকুচিত হয়েছে। নতুন আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। এবং আপনাদের এমনি তো আমাদের গ্যাস বিদ্যুতের সংকট, তার পাশাপাশি কস্ট অফ ডুইং দ্য বিজনেস ক্রমান্বয়ে বাড়ছে, এটা কমানো যাচ্ছে না। সরকারের যে যুক্তিটা যেহেতু তার ইম্পোর্ট প্রাইস পার ঘনমিটারে 75-76 টাকা পড়ে যায়, সুতরাং ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা যারা শিল্পে ব্যবহার করবেন তাদেরকে এইটার পুরো টাকাটাই দিতে হবে। অর্থাৎ দেশীয় গ্যাসের উপরে ব্যবসায়ীদের যেই অধিকার, সেই অধিকারটা সরকার দিতে চায় না। এটাকে কীভাবে দেয়? না, আমি মনে করি যে এই যে কস্ট এলিমেন্ট, যেটা 11-12টা মানে 8-10টা কস্ট এলিমেন্ট করেছে, আমি এটি নিট ভ্যালুতে আসি না কেন। আপনার 11-12% যে সিস্টেম লসের ব্যাপারটা রয়েছে, এখানে চুরি হচ্ছে, আপনার অবৈধ কানেকশানের মধ্যে ডোমেস্টিক গ্যাস বিভিন্ন জায়গায় মানে হচ্ছে, সেই জায়গাটা তো কারা করছে? এটা মানে গ্যাস ডিপার্টমেন্টে যারা, তারাই করছে। কারণ এটি ইনফ্লেমেবল মেটেরিয়াল, মানে দাহ্য পদার্থ। এটা তো কেউ মানে আপনি চাইলে পারবো না, কারণ আমি হাত দিতেই সাহস পাবেন না। যেই হোক, যিনি নিচ্ছেন তার সাথে কনাইভেন্সে সরকারের লোকজন করছে, তাদের তো বিরুদ্ধে কোনো দৃশ্যমান আমরা দেখিনি যে কোনো কার্যকরী ব্যবস্থা নয়, শাস্তির ব্যবস্থা করেছে। যদি এখান থেকে 5-6% গ্যাস সাশ্রয় করা যেত, সেটা তো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যেত। সরকারের যে ইনএফিসিয়েন্সি বা গ্যাস ডিপার্টমেন্ট বা পেট্রো বাংলা যাই বলেন ইনএফিসিয়েন্সি, সেই ইনএফিসিয়েন্সির কস্ট আমরা কেন ব্যবসায়ীরা বহন করবে? সেই জন্য আমি কালকে একটা প্রস্তাব দিয়েছি যে আন্তর্জাতিকভাবে অনেকগুলি জায়গায় যেটা প্রচলিত রয়েছে, ইফিসিয়েন্সি অডিট করা। সরকার একটা রাজস্বের চাপের মধ্যে আছে, তার আয় বাড়াতে হবে। সেটা আমরা অনেক সময় IMF-এর কথা বলছি, অনেক সময় সরকারের নিজের রেভিনিউয়ের হিসাব নিকাশও আমরা দেখি যে খুব একটা ভালো অবস্থায় নেই। এই মুহূর্তে সরকার যদি অ্যাডজাস্ট করতে চায়, ব্যবসায়ীরা কতটুকু পর্যন্ত মেনে নিতে রাজি আছেন? না, আপনার ব্যাপারটা ছিল যে ট্যাক্সের যে ব্যাপার, রেভিনিউ স্ট্রিম যদি আমি বলি, এইটা সবসময় অবাস্তব করে রাখা হয়েছে। আপনি গত যে ফিসকাল চলতেছে, গত বাজেটে যেটা এসছে, 4,80,000 কোটি টাকা আপনার এনবিআর থেকে তুলবে, এটা অসম্ভব। কারণ 51,000 কোটি টাকা সেখানে ঘাটতি রয়েছে, হবেই। কারণ আপনার ইনফ্রাস্ট্রাকচার নেই, আপনার ট্যাক্সের নেট সেভাবে সম্প্রসারিত করা হয়নি। একই লোকের কাছ থেকে ট্যাক্স নেওয়ার চেষ্টা করছেন। তারপরে ডাইরেক্ট ট্যাক্সের পরিবর্তে আপনার ইনডাইরেক্ট ট্যাক্সের উপর হেভিলি ডিপেন্ডেন্ট 60% উপরে। এটা তো পাস অন ট্যাক্স, এটা তো আলটিমেটলি ভোক্তার উপরে চলে যাচ্ছে। এবং তাতে কি হচ্ছে, এই যে দ্রব্যমূল্যের নিয়ে আমরা যেগুলি কথা বলছি, ওয়ান অফ দ্য এলিমেন্টস যে এই ট্যাক্সগুলি পাস অন হয়ে চলে যাচ্ছে, এইগুলির ব্যাপারে তো মানে কোনো পদক্ষেপ নিচ্ছে। আমি বলছিলাম যে যদি সরকার সমন্বয় করতে চায়, ব্যবসায়ীরা কতদূর পর্যন্ত মেনে নিতে রাজি? আমরা যতটুকু সহনীয় পারবো আমরা করেছি। কারণ আমরাই তো, আপনি যখন দেখছেন ইনকাম ট্যাক্সটা ক্রমান্বয়ে কিন্তু বাড়ানো হয়েছে। আজকে আপনি মিনিমাম যারা একটু অ্যাফোর্ডেবল তাদের কিন্তু 30%-এর উপরে চলে সারচার্জ ধরে।
তো এটা তো ভেরি হাই ইন অ্যান ইকোনমি লাইক আওয়ার্স। এখন 30 টাকায় আপনারা গ্যাস দিচ্ছেন, সরকার 75 টাকা, সরকার বলবো না, কয়েকটি প্রতিষ্ঠান 75 টাকা প্রস্তাব করেছে। কোনো একটা জায়গায় হয়তো বিইআরসি একটা সিদ্ধান্ত নেবে, ব্যবসায়ীরা আসলে কতটুকু চাপ সহন করার আমরা মতো তো বসতে অবস্থায়? চাই, অ্যাক্রস দ্য টেবিল বসতে চাই। লেট আস ওপেন দেয়ার বুকস। তারা তাদের খাতা খুলুক, তারা কোন হিসাবে বাড়াতে যাচ্ছে। আমরা আমাদের খরচ বের করি, আমরাও বের করে দিই, কারণ ওয়ার্ল্ড ইজ ওপেন। আমি আজকে ইন্টারনেটে গেলে আমি জানতে পারি যে আপনার কাতারের গ্যাসের মূল্য কত, অন্য জায়গায় অস্ট্রেলিয়ার কত বা অন্য জায়গার কত, সেটা দেখতে পারি, আমরা বসতে পারি, এবং তার ট্রান্সপোর্টেশন কস্ট কত বের করতে পারি। এখন ডিবেটেবল ইস্যু থাকবে চলো ইম্পোর্ট ডিউটি এবং আপনার ভিএটি। এই জায়গাটা সরকারকে আমি মনে করি যে ইকোনমিক কস্ট বেনিফিট চিন্তা করে এটা এই জায়গায় একটা ছাড় কিছুটা দিতে হবে। তারপরে আমরা হিসাব করি, এবং আমরা কিন্তু ওপেন, উই আর রেডি টু ডিসকাস উইথ দ্য গভর্নমেন্ট অ্যাক্রস দ্য টেবিল, বসে আমরা হিসাব করে দিই। তারা হয় অন্য আমাদেরকে কনভিন্স করবেন, নাহলে আমরা তাদেরকে কনভিন্স করবো। ব্যাংক আছে সাথে আপনি দুইভাবেই জড়িত, মালিকানায় এবং গ্রাহক হিসেবে। খেলাপি ঋণ ইস্যুতে আমরা যদি দেখি, শ্রেণীকৃত ঋণের হিসাবে 3.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটা ঝুঁকি তৈরি করে? এটা তো বিরাট একটা ইম্প্যাক্ট, কারণ হচ্ছে যে এটাতে কী হচ্ছে, লিকুইডিটি ক্রাইসিস হয়ে যাচ্ছে। আপনার এই ঋণগুলি যদি তারা সময় মতো, যাদের কাছে টাকা হবে সময় মতো শোধ করতে পারতো, তাহলে ব্যাঙ্কগুলি কিন্তু আরও ফাইন্যান্সিং করতে পারতো। সেই জায়গাটা করতে পারছে না, যার জন্যে আপনি দেখবেন যে ডলারের একটা সংকট আমাদের ছিল, কিছুটা স্টেবল হয়ে আসছে, টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে, বাট একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কিন্তু টাকা ইস্যুতেও কিন্তু লিকুইডিটি ইজ অ্যান ইস্যু, কারণ ব্যাঙ্কগুলি কী করছে, ব্যাঙ্কগুলি সেভাবে রিস্কি ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছে না, কারণ তাদের কাছে একটা অল্টারনেটিভ আর্নিং সোর্স রয়েছে যেটা সিকিউর, সেগুলো ট্রেজারি বিল। ট্রেজারি বিলের রেট একটু এখন পয়েন্ট বেসিসে পেয়েছে, কিন্তু যে পর্যায়েই আসে, আপনি যদি 11%ও ধরেন, ইজ ভেরি হাই। তো সেই জায়গায় যে তার ট্যাক্স বেনিফিট রয়েছে, সেই জায়গায় আমি বা আপনি যে কোনো জায়গায় কমফোর্ট জোনে থাকতে চাইব, ব্যাঙ্কগুলিও তাই। তো ব্যাঙ্কগুলি যখন লেন্ডিং করে তখন তো রিস্ক এলিমেন্ট থাকে, এক বড়োয়ারের ইস্যু থাকে, তারপরে কান্ট্রি ইস্যু রয়েছে, কান্ট্রি স্পেসিফিক, আর যে রাজনৈতিক স্থিতিশীলতা, আপনার ইউটিলিটির ব্যাপার, করাপশন ইন্ডেক্স, সব মিলে কিন্তু একটা রিস্ক এলিমেন্ট থাকে। ব্যাঙ্কগুলিতেও তখন ইজিয়ার ইনভেস্টমেন্টে চলে যাবে, যার জন্য হয়েছে কি লেন্ডেবল ফান্ড অনেক সময় কমে দিচ্ছে। যেহেতু চড়া মূল্যস্ফীতি চলছে, বাংলাদেশ ব্যাংক স্বভাবতই তাদের রেটটাকে একটা জায়গায় বেঁধে রেখেছে 10%, যেটা আমরা পলিসি রেট বলছি। স্বাভাবিকভাবে এটার ইম্প্যাক্টটা ব্যাংক খাতে পড়েছে 14, 15, 16% পর্যন্ত ইন্টারেস্ট রেট উঠে গেছে। এটা আসলে দুই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ এবং একই সাথে বিনিয়োগের যে পরিস্থিতি, আসলে আপনি কোন দিকে এটার যৌক্তিকতা বিশ্লেষণ করেন? ইকোনমিক থিওরিতে এবং প্র্যাকটিক্যালি ইনফ্লেশন কমিয়ে আনার অন্যতম একটা উপায় ছিল ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়ানো। তাতে হয় কি, মানি সার্কুলেশনটা কমে যায়। কিন্তু ইনফ্লেশন তো এই একটা আইটেমের জন্যে হয় না, এখানে আমাদের অনেক মাল্টিপল ফ্যাক্টর রয়েছে। তো এই জায়গাটা কিন্তু একটা জায়গায় আপনার ঠিক করতে হবে। তো আপনি ইন্টারেস্ট রেট বাড়াচ্ছেন, কিন্তু আমার কথা হচ্ছিল যে আমরা যারা প্রজেক্ট করেছি, বিশেষ করে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট, তারা যখন ইনভেস্ট করেছে তখন তো 9% হিসাবে করেছে, এখন তো 15-16% এটা বহন করা সবার জন্য কষ্টকর হয়েছে। এই জিনিসটা কিন্তু দেখতে হবে। সেই জন্যে আমি মনে করি যে সিম্পল ফর্মুলা যে কাজ করবে না, যে আপনার ইন্টারেস্ট রেট বাড়িয়ে আপনি ওভারঅল একটা হোলিস্টিক অ্যাপ্রোচে এগোতে হবে, আমাদেরকে শেষ করতে হবে। এখনকার যেই বাস্তবতা, অন্তর্বর্তী সরকার 6 মাসের বেশি সময় পার করেছে। আপনি এই সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জায়গায় সভা সেমিনারে আপনাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে তারা কতটুকু পজিটিভ ইন্ডিকেশনে এগুচ্ছে বলে মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে সরকারের প্রায়োরিটি জোন কতগুলি আছে, কারণ হচ্ছে এই সরকারটা একটা ভিন্ন পরিস্থিতি এসছে এবং পিপলস অ্যাসপিরেশনটা অন্যরকম। এইখানে অর্থনীতির থেকে আরম্ভ করে রাজনীতি, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, একদম বিপর্যস্ত। সেখান থেকে উঠে আসার একটা প্রচেষ্টা ইজ এ হিউজ টাস্ক। তো এইটা করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছিল যেন ইকোনমিক সাইডটা সেইভাবে
দৃষ্টিপাত হয়তো করতে মানে পারছে না বলে আমার মনে হয়। বাংলাদেশ ব্যাংক যদিও যথেষ্ট চেষ্টা করছে, তারা বাংলাদেশ ব্যাংকের যে বিধ্বস্ত বাংলাদেশ মানে ইকোনমিক সেক্টরটা বিষয়ে ব্যাংক সেক্টর সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ওভারঅল ইকোনমির উপরে এমফেসিসটা কেন যেন মনে হচ্ছে আমার কাছে কম। এটা আরও দেওয়া দরকার ছিল। যেমন আপনার হোল ইকোনমিক রিফর্মসের এবং সেখানে কি করা দরকার, একটা কমিটি যদিও কাজ করছে, কিন্তু সেটার এখনও আমরা কোনো দেখিনি। তারা অন্যান্য কমিটিগুলি দেখেছি যে যেগুলি কমিশনগুলি করেছে সেগুলি তাদের রিপোর্ট সাবমিট করেছে। তো এইখানে আমি মনে করি যে গভর্নমেন্ট অ্যান্ড স্টেক হোল্ডার শুড ওয়ার্ক টুগেদার, বোথ দ্য পার্টিস শুড লিসেন টু ইচ আদার। সরকার আমাদের কথা শুনবে না, আমরা সরকারের কথা শুনবো, এই ডায়ালগটা কিন্তু আরও বেশি মানে ইন্টেন্স হওয়া উচিত। কারণ আমরা জানি যে অ্যাকচুয়ালি কোথায় আমাদের কষ্ট, ওয়ার শু পিঞ্চেস যে কথাটা বলে, তো সেটা যদি সরকারকে আমরা অনুধাবন করাতে পারি তাহলে সরকার কিন্তু সেটা উপলব্ধি করবেন এবং সমস্যার সমাধান হওয়ার পথ দেখা যাবে। আমরাও সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো আইডিএলসি প্রেজেন্টস ইনসাইড। ভালো থাকবেন আপনারা সবাই।